হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 11-এর ভূগোলের সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাস, সেই সিলেবাসের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে চতুর্থ বা নব্য অর্থনৈতিক কার্যাবলী, যেটাকে বলছে কোয়াটারনারি অ্যাক্টিভিটিস। তো এই কোয়াটারনারি অ্যাক্টিভিটিস সম্পর্কে আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে এটা দেখো, শোনো, তাহলে কিন্তু এই চতুর্থ স্তরের অর্থনৈতিক বা নব্য অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে তোমাদের ধারণাটা আশা করছি পরিষ্কার হয়ে যাবে। তাহলে দেখো, চতুর্থ স্তরের বা নব্য আধুনিক কার্যাবলী সম্পর্কে আমাদের আলোচনা করতে গেলে এই কতগুলো কার্যাবলী সম্পর্কে আমাদের জানতে হবে, বা এই কতগুলো প্রশ্নগুলো সম্পর্কে আমাদের জানতে হবে যে চতুর্থ স্তরের বা নব্য অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে। তাহলে দেখো, চতুর্থ স্তরের বা নব্য অর্থনৈতিক কার্যাবলী কথাটাকে ভাঙলে আমরা পাচ্ছি যে নব্য অর্থনৈতিক, অর্থাৎ এটা নতুন প্রকৃতির অর্থনৈতিক কার্যকলাপের অন্তর্গত। তাহলে নব্য অর্থনৈতিক কার্যাবলী কোন জিনিসটাকে বলছে? দেখো, ওই যে সাম্প্রতিককালে সমাজে আরও বেশি উন্নত মানের প্রশাসনিক এবং পরিচালনা সংক্রান্ত বিষয়ে বিশেষ ধরনের পরিষেবা প্রদানের উদ্দেশ্যে তথ্য প্রযুক্তি, মেধা এবং চিন্তন এর ভিত্তিতে বিভিন্ন ধরনের বিশেষ এবং জটিল কার্যাবলী সম্পাদন করা হয়। এই সকল অর্থনৈতিক কার্যাবলীকে এই চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা প্রাতিষ্ঠানিক পরিষেবামূলক কার্যাবলী বলে। এই ধরনের অর্থনৈতিক কার্যাবলীর উপরে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর কার্যাবলীর উৎকর্ষতা সমৃদ্ধি নির্ভর করায় বর্তমানে চতুর্থ শ্রেণীর কার্যাবলীর গুরুত্ব কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এবার দেখো, এর ডেফিনেশনটা কি বলছে? অর্থনৈতিক দিক থেকে উন্নত সমাজ ব্যবস্থায় মানুষের দক্ষতা, মেধা এবং প্রযুক্তি দ্বারা তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর গুণগত মান বৃদ্ধি করে আরও উন্নততর করা হয়। এই ধরনের কার্যাবলীকে চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলী বা নব্য অর্থনৈতিক কার্যাবলী বলা হয়। এবার দেখো, এই যে নব্য অর্থনৈতিক কার্যাবলীটা যে রয়েছে, এই নব্য অর্থনৈতিক কার্যাবলী যে কর্মচারীরা আছে বা শ্রমিকরা আছে তাদেরকে বলছে তোমার হোয়াইট কলার ওয়ার্কার্স। আমি এই ওয়ার্কার্স সম্পর্কে ধারণাটা প্রথমে তোমাদের ক্লিয়ার করে দিই। আমরা প্রথম থেকে পড়ে আসছি একটার পর একটা যে কোনটাকে কি বলে। তো একবার দেখো কি বলছে যে হাডসন এবং আলেকজান্ডার, এই যে তোমার রেড কলার ওয়ার্কার, ব্লু কলার ওয়ার্কার, পিঙ্ক কলার ওয়ার্কার, এই যে আমরা কতগুলো ওয়ার্কারে ভাগ করে থাকি বিভিন্ন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীকে। তো এই ভাগগুলো হচ্ছে তোমার কি, আলেকজান্ডার এবং হাডসন অর্থনৈতিক কার্যাবলীকে তিনটি ভাগে ভাগ করেছেন: উৎপাদন, বিনিময় এবং ভোগ। এবারে এই যে উৎপাদন আছে, এই উৎপাদনকে 5টা ভাগে ভাগ করা হয়। বিনিময় আর ভোগের কিন্তু কোনো ভাগ নেই, ওগুলো কিন্তু নিজেরাই একটা করে ভাগ এবং ওটাই আছে। তো এখানে উৎপাদনকে 5টা ভাগে ভাগ করছে। প্রথম দেখো যেটা আছে সেটা হচ্ছে রেড কলার ওয়ার্কার। রেড কলার ওয়ার্কার কোনটাকে বলছে? রেড কলার ওয়ার্কার হচ্ছে যারা সরাসরি কৃষি এবং খনির সঙ্গে যুক্ত, অর্থাৎ ভূমির সঙ্গে যে সমস্ত ওয়ার্কাররা যুক্ত তাদেরকে বলছে রেড কলার ওয়ার্কার, অর্থাৎ কৃষক, খনির শ্রমিক, এরা হচ্ছে রেড কলার ওয়ার্কার। ব্লু কলার ওয়ার্কার এই কৃষি এবং খনি থেকে যে সমস্ত দ্রব্যগুলো আসছে সেগুলোকে ব্যবহার করার জন্য যে শিল্প, সেটাকে বলছে ব্লু কলার ওয়ার্কার, অর্থাৎ শিল্পর সঙ্গে যে সমস্ত কর্মচারীরা যুক্ত আছে তাদেরকে বলছে তোমার ব্লু কলার ওয়ার্কার। এবং পিঙ্ক কলার ওয়ার্কার কোনটাকে বলছে? এই প্রথম এবং দ্বিতীয়, অর্থাৎ কৃষি এবং কৃষির সঙ্গে যুক্ত শিল্পকে পরিচালনা করার জন্য যে পরিষেবার সঙ্গে যুক্ত আছে যারা, সেটা হচ্ছে তোমার পিঙ্ক কলার ওয়ার্কার। দেখো, আমি তোমাদের বলে রাখি, এই রেড কলার ওয়ার্কারকে সহজেই ডিফাইন করা যায়, ব্লু কলার ওয়ার্কার সহজেই ডিফাইন করা যায়। ঝামেলাটা আসে তোমার এই পিঙ্ক কলার ওয়ার্কার থেকে, অর্থাৎ পরিষেবা থেকে আবার বাকি যে তোমার আরও 3টে, টোটাল 5টা ভাগে ভাগ করা হয়। তো ওই 5টার মধ্যে এই যে 3টে আছে, এই যে 2টো আছে, এই 2টো কিন্তু ডিফাইন করা সহজ, অর্থাৎ যারা ভূমির সঙ্গে যুক্ত আছে তারা রেড, যারা সেটাকে তোমার প্রসেসিং করছে শিল্পের সঙ্গে যুক্ত তাদেরকে বলছে ব্লু। এবারে সমস্যাটা হচ্ছে তোমার বাকি 3টাকে নিয়ে। তো 3টাই হচ্ছে পরিষেবামূলক। পিঙ্ক কলার ওয়ার্কারও পরিষেবামূলক, হোয়াইট কলার ওয়ার্কারও পরিষেবামূলক এবং গোল্ড কলার ওয়ার্কার যেটা, এটাও কিন্তু পরিষেবামূলক। কিন্তু এদের মধ্যে ডিফারেন্সটা কোথায় আছে? পিঙ্ক কলার ওয়ার্কার কোনটা বলছে? তৃতীয় শ্রেণীর পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলী, যেমন গোলাপি, যাদের বলা হচ্ছে গোলাপি কলার কর্মী, হ্যাঁ, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীকে পরিচালনা করতে সাহায্য করে, যেমন তোমার বাণিজ্য, পরিবহন, পরিষেবা, যোগাযোগ, পর্যটন, বিমা, ঠিক আছে, এগুলো সবই কিন্তু তোমার হচ্ছে পিঙ্ক কলার ওয়ার্কার। কিন্তু দেখো, এই যে বাণিজ্য, পরিবহন, পরিষেবা, যোগাযোগ, পর্যটন এবং বিমা, এইগুলোর মধ্যে যারা টাই কোট পরে যে কর্মচারীগুলো আসছে তাদেরকে বলছে তোমার হোয়াইট কলার ওয়ার্কার। বুঝতে পেরেছো? টাই কোট পরে, অর্থাৎ তারা কিন্তু তোমার বাণিজ্যের সঙ্গে সব কাজের সঙ্গে যুক্ত নয়, বা পরিবহনের সঙ্গে সব পরিষেবার সঙ্গে যুক্ত নয়, যোগাযোগের বা পর্যটন, বিমার সঙ্গে। ধরো আমি কোনো একটা বিমা অফিসে গেছি, ঠিক আছে, সেই বিমা অফিসের যে ম্যানেজার, সে হয়তো টাই কোট পরে আসছে, তখন সেটাকে বলছে তোমার হোয়াইট কলার ওয়ার্কার। বুঝতে পেরেছো? হোয়াইট মানে কি? সাদা পোশাক, টাই পরে থাকবে, কোট পরে থাকবে, তখন সেটাকে বলছে হোয়াইট কলার ওয়ার্কার। বুঝতে পেরেছো? এবং এই হোয়াইট কলার ওয়ার্কারদের মধ্যে যারা উচ্চ বেতন সম্পন্ন, হ্যাঁ, যেমন ধরো আইএস অফিসার,
আইপিএস অফিসার, ডিএম, হ্যাঁ, সরকারি বিভিন্ন আমলা, তারা হচ্ছে তোমার গোল্ড কলার ওয়ার্কার। অর্থাৎ যারা গবেষণার কাজে যুক্ত আছে, যারা ধরো তোমার বিভিন্ন রকমের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নির্দেশনার কাজে মানে নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে তারা নিজেদের মূল্যবান বক্তব্য দিয়ে থাকে, তখন সেটাকে বলছে গোল্ড কলার ওয়ার্কার। তাহলে বুঝতে পারলে আশা করি যে তিনটে কলার ওয়ার্কার কোন, এগুলো কোনটা কলার কী বলছে। এবার আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে হোয়াইট কলার ওয়ার্কার। হোয়াইট কলার ওয়ার্কার মানে তোমার চতুর্থ বা নব্য অর্থনৈতিক কার্যাবলী হোয়াইট কলার ওয়ার্কার, চাকরিগুলি স্যুট টাই পরা পেশাদারের সাথে সম্পর্কিত পরিষেবা। অর্থাৎ আমরা চতুর্থ শ্রেণী যেটাকে বলছি, এখানে কিন্তু স্যুট এবং টাই পরে থাকবে। অর্থাৎ তারা একটু মানে পিঙ্ক কলার ওয়ার্কারের মধ্যে থেকে একটু উন্নত টাইপের, অর্থাৎ উঁচু বেতন সম্পন্ন, তাদেরকে বলছে তোমার এই হোয়াইট কলার ওয়ার্কার। তথ্য প্রযুক্তি, গবেষণা অফিসার, এগুলো হচ্ছে হোয়াইট কলার ওয়ার্কার। এবং এদের মধ্যে আবার যারা অত্যধিক উন্নত, হ্যাঁ, যারা উচ্চ বেতন সম্পন্ন গবেষণার কাজে, তারপরে তোমার নির্দেশ দেওয়ার ক্ষেত্রে বা তথ্য তোমার কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিশেষ তোমার নিজেদের মতামত দিয়ে থাকে, তখন সেটাকে বলছে গোল্ড কলার ওয়ার্কার। আশা করছি তোমরা বুঝতে পারলে। এবারে আমরা তোমার যে চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপগুলো আছে, অর্থাৎ তাদের ডেফিনেশন এবং তাদের বৈশিষ্ট্য, এগুলো সম্পর্কে আমরা এবারে আলোচনা করব। তাহলে দেখো চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ কাকে বলে, তাহলে সেটা তুমি বুঝতে পারলে। এবার দেখো এর বৈশিষ্ট্য কী। প্রথম কি, এটি অন্যান্য ধরনের অর্থনৈতিক কাজকর্মের পরিপূরক। 2 হচ্ছে সামাজিক সুরক্ষা, এই প্রকার অর্থনৈতিক কাজকর্মের অন্যতম লক্ষ্য। 3 হচ্ছে মূলত প্রযুক্তি নির্ভর আধুনিক কর্মসূচি এক্ষেত্রে গৃহীত হয়। 4 হচ্ছে অনলাইন বা ভার্চুয়াল অর্থনৈতিক ব্যবস্থার প্রসারে আধুনিকতম প্রযুক্তির সহায়তা প্রয়োজন হয়। 5 হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য সহ পরিষেবার বাণিজ্যিকীকরণ লক্ষ্য করা যায়। তারপর হচ্ছে তোমার 5 হচ্ছে উচ্চ জীবনযাত্রার মান নিশ্চিতকরণ, এই ধরনের অর্থনৈতিক কার্যকলাপের অন্যতম লক্ষ্য। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সফটওয়্যার প্রযুক্তির উত্তরোত্তর উন্নতি এবং অর্থনৈতিক বাধ্যবাধকতা কৃত্রিম বুদ্ধিমত্তার সৃষ্টি করেছে। আউটসোর্সিং হলো বিজনেস প্রসেসিং আউটসোর্সিং বা বিপিও, যার অর্থ কোনো প্রতিষ্ঠানের নিজস্ব কাজ দেশে বিদেশে বাইরের কোনো প্রতিষ্ঠানকে দিয়ে অর্থের বিনিময়ে তোমার অর্থের বিনিময়ে কোনো কাজ করিয়ে নেওয়া। 9 হচ্ছে যে এই ক্ষেত্রটির জন্য অতি দক্ষ মানব সম্পদ প্রয়োজন হয়, যাদের জন্য উচ্চ বেতন কাঠামো রাখতে হয়। মূলত বড় বড় প্রতিষ্ঠানগুলি এই ক্ষেত্রটির পরিচালনা করে থাকে। 10 হচ্ছে এই স্তরের কার্যকলাপ উচ্চ মূলধন বিনিয়োগ নির্ভর। আর 10 হচ্ছে গবেষণামূলক কাজকর্মে গুরুত্ব প্রদান, এই ক্ষেত্রের অন্যতম বৈশিষ্ট্য। এবার দেখো এর কিছু সুবিধা কিছু অসুবিধা আছে। সুবিধা কি বলছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্ষেত্রের পরিপূরক অর্থনৈতিক কাজকর্ম হলো কোয়ার্টারনির ক্ষেত্রের অর্থনৈতিক কার্যকলাপ। বর্তমানে জ্ঞান প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থার গুণগত উৎকর্ষ ঘটাতে উচ্চ জ্ঞান প্রযুক্তি এবং গবেষণামূলক তথ্যাদির প্রয়োগ করা হয়, তাতে অর্থনৈতিক প্রগতি সাধিত হয়। 3 হচ্ছে উৎপাদনের বিভিন্ন স্তরে মানব সম্পদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রযুক্তিগত কৃতকৌশল এর সাহায্য নেওয়া হয়। 4 হচ্ছে যে শ্রমিক কর্মচারীদের আর্থিক ক্ষমতায়নের সুযোগ তৈরি হয়, এক্ষেত্রে নারী কর্মীদের সমবেতনে অংশগ্রহণ উল্লেখযোগ্য এবং নারী ক্ষমতায়নের পথটিও সুগম হয়। আর অসুবিধা কি, অত্যন্ত দক্ষ শ্রমশক্তির প্রয়োজন হয় বলে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হয়। 2 নম্বর কি, প্রযুক্তি নির্ভর কাজকর্মের জন্য প্রচুর আর্থিক সংস্থান প্রয়োজন হয় বলে এই ক্ষেত্রে ব্যবসায়িক উদ্যোগ সংখ্যা সীমিত। 3 হচ্ছে যে বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে এই কর্মকাণ্ড চলে বলে প্রাতিষ্ঠানিক লাভ ক্ষতির ওঠানামা স্বাভাবিক, ফলে এই ক্ষেত্রে চাকুরিতে নিশ্চয়তা কম, ছাঁটা এবং সম্ভাবনা কিন্তু যথেষ্ট। তাহলে এই হচ্ছে তোমার চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলী। এরপর দেখো আমাদের কি বলছে, যে এই স্তরে নিযুক্ত কর্মীদের কোন কলার ওয়ার্কার বলা হয়। তাহলে হোয়াইট কলার ওয়ার্কার বলা হয়, এটা নিয়ে তো আমরা আলোচনা করলাম। নেক্সট তোমার 4 নম্বরে বলছে কি, 4 নম্বর বলছে যে তথ্য নির্ভর অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞা এবং এবার দেখো চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণীবিভাগ। তাহলে দেখো চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীকে কিন্তু আমরা দুটো ভাগে প্রধানত ভাগ করে থাকি। তাহলে দেখো কি বলছে, যে পাঠ্যসূচি অনুযায়ী নিম্নে নব্য অর্থনৈতিক কার্যাবলী বা কোয়ার্টারনারি অর্থনৈতিক কার্যাবলী শ্রেণীবিভাগ করা হলো। অর্থাৎ তোমাদের যে সিলেবাস আছে তাতে কিন্তু এই দুটো ভাগ সম্পর্কেই তোমাদেরকে আলোচনা করতে হবে। আরও অনেক ভাগ আছে, তার মধ্যে এই দুটো ভাগ, একটা হচ্ছে তোমার তথ্য নির্ভর অর্থনৈতিক কার্যাবলী, আর একটা হচ্ছে তোমার গবেষণা বা উন্নয়ন ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলী। এরপর দেখো তথ্য নির্ভর অর্থনৈতিক কার্যাবলী এবং তোমার গবেষণামূলক অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে প্রথমে যে তথ্য নির্ভর কার্যাবলী সেটা সম্পর্কে এবার আমরা আলোচনা করব। তাহলে তথ্য নির্ভর কোনটাকে বলছে, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি নির্ভর, অর্থাৎ যেটা কমিউনিকেশন, আমরা যে তথ্য এবং কমিউনিকেশন মানে কোনো একটা জায়গাতে না পৌঁছে তার যখন সম্পর্কে যখন আমরা তথ্য সংগ্রহ
সংগ্রহ করছি তখন সেটাকে বলছে কমিউনিকেশন বা যোগাযোগ। তাহলে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি নির্ভর শিল্প কোনটাকে বলছে? বলছে কম্পিউটার এবং টেলিযোগাযোগের মাধ্যমের দ্বারা বিভিন্ন ধরনের প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, পরিমার্জন, পরিবর্তন এবং আদান প্রদান সম্পর্কিত কাজকে সামগ্রিকভাবে তোমার তথ্য নির্ভর কার্যাবলী বলা হয়। তাহলে দেখো তথ্য নির্ভর কার্যাবলীকে দেখো এখানে কতগুলো তোমার শ্রেণীতে আইটিসি বা আইসিটিকে এই কতগুলো ভাগে ভাগ করছে। এই তোমার আইসিটি মানে হচ্ছে তোমার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ঠিক আছে, এটাকে বলছে আইসিটি। তাহলে প্রথমে ডিভাইস, হার্ডওয়্যার, সফটওয়্যার, মিডলওয়্যার, ডেটা, তারযুক্ত নেটওয়ার্ক, তারবিহীন যোগাযোগ প্রযুক্তি, তারপর তোমার ক্লাউড স্টোরেজ, যোগাযোগের প্রোটোকল এবং ইন্টারফেস, তথ্য নির্ভর সরকারি নীতি। এবার দেখো উদাহরণ হচ্ছে তোমার এর হচ্ছে ই কমার্স, ই ব্যাংকিং, কম্পিউটারের সফটওয়্যার, হার্ডওয়্যার, ইন্টারনেট, টেলিযোগাযোগ ব্যবস্থা প্রভৃতির দ্বারা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, পরিমার্জন, পরিবর্তন এবং আদান প্রদানের পদ্ধতি বিষয় এর অন্তর্ভুক্ত। পৃথিবীর কয়েকটি উল্লেখযোগ্য তথ্য প্রযুক্তি সংস্থা হচ্ছে যেমন টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস, তারপরে কগনিজেন্ট, উইপ্রো, ইনফোসিস ইত্যাদি। এবার দেখো তথ্য নির্ভর কাজের বৈশিষ্ট্য কী? তথ্য নির্ভর কাজের বলছে এই ধরনের কাজের সঙ্গে অভিজ্ঞ, অতি দক্ষ, উচ্চ মেধাসম্পন্ন কর্মীরা যুক্ত থাকে। 2 হচ্ছে এই ধরনের কার্যাবলী সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে নতুন নতুন ধারণার জন্ম দেয়। 3 হচ্ছে আধুনিক সমাজ ব্যবস্থার সঙ্গে তথ্য নির্ভর অর্থনৈতিক কাজের সুদৃঢ় সম্পর্ক রয়েছে। 4 হচ্ছে তোমার এই ধরনের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের আয় অনেক বেশি। এই ধরনের অর্থনৈতিক কাজগুলি অত্যন্ত আধুনিক প্রকৃতির হয়ে থাকে। 6 হচ্ছে তথ্য নির্ভর অর্থনৈতিক কাজগুলি প্রথম দিকে উন্নত দেশে শুরু হলেও বর্তমানে উন্নয়নশীল এবং অনুন্নত দেশেও এই ধরনের কাজের ব্যাপক প্রসার কিন্তু ঘটছে। 7 হচ্ছে বর্তমানে সারা পৃথিবীব্যাপী তথ্য নির্ভর অর্থনৈতিক কার্যাবলী ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। 8 নম্বর হচ্ছে কি নাসকম এর তথ্য অনুযায়ী 2011 অর্থনৈতিক কার্যাবলীর ক্ষেত্রে ভারত প্রায় 8.3 মিলিয়ন কর্মসংস্থান তৈরি হয়েছে। এবার দেখো এই তথ্য নির্ভর যে প্রযুক্তিগুলো আছে সেটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে তোমার প্রাচীন প্রযুক্তি, একটা হচ্ছে আধুনিক প্রযুক্তি। প্রাচীন প্রযুক্তি কোনটা? ল্যান্ডলাইন টেলিফোন, রেডিও, টেলিভিশন, এগুলো হচ্ছে তোমার প্রাচীন। আর আধুনিক প্রযুক্তি হচ্ছে তোমার ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তা, দূর সংবেদন বা রিমোট সেন্সিং, রোবোটিক্স, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। তাহলে এইগুলো সম্পর্কে কিন্তু তোমাদের ডেফিনেশন বা টিকা তোমাদেরকে পড়তে হবে যে দূর সংবেদন বা রিমোট সেন্সিং কোনটাকে বলছে, তারপরে তোমার জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বা জিআইএস কি, এগুলো। এবার ইন্টারনেটকে দেখো আবার কতগুলো ভাগে ভাগ করছে। মোবাইল নেটওয়ার্ক, এটাও কিন্তু ইন্টারনেটের অংশ। তারপরে কোয়ান্টাম কম্পিউটিং, ভিডিও কনফারেন্সিং, ক্লাউড কম্পোস্টিং পরিষেবা, ইন্টারনেট অফ থিংস, মেটাভার্স, ভার্চুয়াল রিয়েলিটি, সোশ্যাল মিডিয়া। তাহলে এইগুলো হচ্ছে তোমার তথ্য নির্ভর প্রযুক্তির শ্রেণীবিভাগ সম্পর্কে। এবার দেখো তথ্য নির্ভর প্রযুক্তি কার্যাবলী বলতে সাধারণত তথ্য প্রযুক্তি নির্ভর কাজকে বলা হয়। এই ধরনের কাজের সঙ্গে যুক্ত প্রযুক্তিগুলি তোমার এইসব। এবার দেখো তথ্য নির্ভর কাজের ধরন কী, অর্থাৎ এখানে যে তথ্য নির্ভর কাজটা হয়ে থাকে এটা কীভাবে করা হয়ে থাকে। প্রথমে হচ্ছে তথ্য সংগ্রহ এবং আদান প্রদান, অর্থাৎ কম্পিউটার, টেলিযোগাযোগ প্রভৃতির সাহায্যে তথ্য নির্ভর কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা প্রচুর তথ্য সংগ্রহ করতে পারে। এছাড়াও তারা ক্লাউড কম্পোস্টিং পরিষেবা, ইন্টারনেট অফ থিংস, মেটাভার্স, ই কমার্স, উপগ্রহ চিত্র প্রভৃতির দ্বারা তথ্য সংগ্রহ করতে সক্ষম হওয়ায় তথ্য নির্ভর অর্থনৈতিক কাজে ব্যাপক পরিবর্তন কিন্তু এসেছে। 2 নম্বর হচ্ছে তোমার তথ্য সরলীকরণ এবং বিশ্লেষণ। হচ্ছে তথ্য নির্ভর কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা তাদের সংগৃহীত তথ্য বিশ্লেষণ, পরিমার্জন, পরিবর্তন করে অর্থনৈতিক উন্নয়নের গতি প্রকৃতি নিয়েও যেমন আলোচনা করে তেমনই আবার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গবেষণার পথও কিন্তু প্রশস্ত করে। 3 নম্বর হচ্ছে তথ্য পরিবেশন। মানে সংগৃহীত তথ্য সঠিকভাবে বিশ্লেষণের পর গৃহীত সিদ্ধান্ত সাংবাদিক, চিত্র সাংবাদিকরা বেতার, দূরদর্শনের মাধ্যমে দেশে ও বিদেশে প্রচারিত করেন। 4 হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, জিআইএস। এটা কি বলছে? এক্ষেত্রে কম্পিউটার দ্বারা তথ্য সংগ্রহ, পরিমার্জন, পরিবর্তন, বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং গৃহীত সিদ্ধান্ত বিভিন্ন চিত্র ও মানচিত্র দ্বারা উপস্থাপন করা হয়। এই পদ্ধতির সাহায্যে তথ্য নির্ভর কাজে ব্যাপক উন্নতি ঘটে। তারপর দেখো আছে রিমোট সেন্সিং বা দূর সংবেদন। এটা কি বলছে? তথ্য সংগ্রহের একটি আধুনিক পদ্ধতি হলো দূর সংবেদন। এই পদ্ধতি অনুসারে কোনো বস্তুকে স্পর্শ না করে আধুনিক যন্ত্র এবং ক্যামেরার সাহায্যে ওই বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এটি মূলত দুইভাবে হয়, একটা হচ্ছে উপগ্রহ প্রেরিত চিত্র বা উপগ্রহ চিত্র থেকে, আর 2 হচ্ছে বিমান চিত্র বা আধুনিক ক্যামেরার সাহায্যে বিমান থেকে তোলা চিত্রের সাহায্যে। তাহলে এই হচ্ছে তোমার তথ্য নির্ভর প্রযুক্তির কাজের ধরন। এবার দেখো তথ্য নির্ভর প্রযুক্তির মাধ্যম বা তোমার এর উপাদানগুলি কী আছে। প্রথমে হচ্ছে তোমার টেলিফোন। দূরবর্তী স্থানের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলার একটি মাধ্যম হলো টেলিফোন। এর ফলে দূরবর্তী
তোমার স্থানের বিভিন্ন প্রাকৃতিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন তথ্য খুব সহজে সংগ্রহ করা হয়। এটা হচ্ছে প্রাচীন পদ্ধতি, যেটা আমি তোমাদের যখন শ্রেণীবিভাগটা পড়ালাম তখন কিন্তু এই টেলিফোন পদ্ধতিটা দেখেছো। এবার টেলেক্স কোনটাকে বলছে? বলছে বিভিন্ন তথ্য সম্পর্কিত লিখিত বার্তা তোমার দূরবর্তী স্থানে পৌঁছে দেওয়ার একটি মাধ্যম হলো টেলেক্স, ঠিক আছে। তারপর আছে তোমার ফ্যাক্স। ফ্যাক্স কোনটাকে বলছে? বিভিন্ন তথ্য, ছবি, মানচিত্র প্রভৃতি ফ্যাক্সের দ্বারা দূরবর্তী স্থানে সহজেই পাঠিয়ে দেওয়া যায়। 4 হচ্ছে টেলিপ্রিন্টার, হচ্ছে বিভিন্ন তথ্য সম্পর্কিত টাইপরাইটারের লিখিত বার্তা দূরবর্তী স্থানে পৌঁছে দেওয়ার যান্ত্রিক পদ্ধতি। তারপর আছে দেখো টেলিভিশন। টেলিভিশন কোনটাকে বলছে? যে টিভি, অর্থাৎ আমরা যেটাকে টিভি বলা হয় সেটা টেলিভিশন হলো সম্প্রচারিত সংবাদ, বিজ্ঞান, গৃহীত রাষ্ট্রনীতি, বাজেট ইত্যাদি সম্পর্কিত আলোচনা প্রভৃতি সম্পর্কে তথ্য সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। 6 হচ্ছে চলচ্চিত্র অর্থাৎ সিনেমা। এটা কি বলছে? তথ্য সমৃদ্ধ গণসংযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো চলচ্চিত্র। তারপর দেখো আছে কম্পিউটার। কম্পিউটার কোনটাকে বলছে? কম্পিউটারের মাধ্যমে খুব সহজে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, পরিমার্জন এবং পরিবর্তন করে গৃহীত সিদ্ধান্ত উপস্থাপন করা হয়। তারপর 8 নম্বর আছে নেটওয়ার্ক। বলছে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে নেটওয়ার্কের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তারপর আছে দেখো ইন্টারনেট। এর সাহায্যে ঘরে বসে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বিভিন্ন তথ্য খুব সহজে সংগ্রহ করা যায়। 10 হচ্ছে তোমার ওয়েবসাইট। বলছে ওয়েবসাইট হলো যে কোনো বিষয়ের তথ্য ভাণ্ডার, এখান থেকে যে কোনো বিষয়ের উপর তথ্য পাওয়া যায়। ইমেল বলছে এর মাধ্যমে ব্যক্তি যে কোনো চিঠিপত্র, তথ্য, চিত্র খুব সহজেই আদান প্রদান করতে পারে। তারপর দেখা হচ্ছে ই কমার্স। বলছে এর মাধ্যমে ব্যবসা বাণিজ্য সম্পর্কিত নানা তথ্য খুব সহজেই পাওয়া যায়। মোবাইল ফোন বলছে তারবিহীন এই ক্ষুদ্র বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে কোনো ব্যক্তি কম সময়ে কম খরচে দূরবর্তী স্থানের মানুষের সঙ্গে কথাবার্তা, তথ্য আদান প্রদান প্রভৃতি করতে পারে। কৃত্রিম উপগ্রহ, এর দ্বারা মোবাইল, দূরদর্শন, GIS এর মাধ্যমে বিভিন্ন স্থানের ছবি, বিভিন্ন তথ্য খুব সহজে কিন্তু সংগ্রহ করে। তো দেখো এইগুলো যেগুলো তোমার দেওয়া আছে প্রত্যেকটা সম্পর্কে কিন্তু তোমাদের জানতে হবে, এবং এগুলো কিন্তু ছোটোখাটো টিকা কিন্তু তোমাদের 2 নম্বরে দিয়ে দিতে পারে। এবার দেখো তথ্য নির্ভর কাজের গুরুত্বটা কী বলছে। প্রথমে হচ্ছে কৃত্রিম উপগ্রহ দূরসংবেদন রেডারের দ্বারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের জলবায়ুর পরিবর্তন সম্পর্কিত তথ্য এবং আবহাওয়ার পূর্বাভাস কিন্তু খুব সহজেই কিন্তু দেওয়া যায়। 2 হচ্ছে অনলাইন ব্যবহারের ফলে ব্যবসা বাণিজ্য, পরিবহন, ব্যাংকিং, শিক্ষা প্রভৃতির প্রভূত উন্নতি কিন্তু ঘটছে। 3 হচ্ছে GIS জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ও RS মানে রিমোট সেন্সিং এর প্রায়োগিক বিদ্যাকে কাজে লাগিয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানবজাতি, কৃষিকাজ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ প্রভৃতি বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়, যা থেকে সহজেই দুটি অঞ্চলের মধ্যে তুলনা করা, কোনো অঞ্চল সম্পর্কে পরিকল্পনা করা বা কোনো বিষয় সম্পর্কে গবেষণা করার ক্ষেত্রে সুবিধা হয়। 4 হচ্ছে এই ধরনের কার্যাবলী প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করে। 5 হচ্ছে বর্তমানে এই ধরনের অর্থনৈতিক কার্যাবলীর ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ ঊর্ধ্বমুখী, ফলে মুনাফার পরিমাণও কিন্তু বেশি হয়। এবার দেখো এই যে তথ্য নির্ভর কাজ আছে, এতে কিন্তু কিছু সমস্যা আছে। আমরা তো শুধু সুবিধাগুলো সম্পর্কে জানলাম, তার উপাদানগুলি সম্পর্কে জানলাম, এবার তার সমস্যা কি? প্রথম কি, যে কোনো ধরনের সাইবার সন্ত্রাস ঘটার সম্ভাবনা কিন্তু থাকে। 2 হচ্ছে যে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা ইচ্ছাকৃতভাবে ক্ষতি করার জন্য সাইবার বুলিং ঘটতে পারে। 3 হচ্ছে কম্পিউটার ভাইরাসের দ্বারা সংক্রামিত হতে পারে, ফলে স্বাভাবিক ক্রিয়াকলাপের ব্যাঘাত ঘটতে পারে। 4 হচ্ছে কম্পিউটার সিস্টেম, মোবাইল প্রভৃতি হ্যাক হতে পারে। 5 হচ্ছে সমগ্র পৃথিবী জুড়ে ডিজিটাল ডিভাইড প্রভৃতি বিভিন্ন কারণে তোমার সৃষ্টি হচ্ছে। তাহলে এই হচ্ছে তোমার তথ্য নির্ভর প্রযুক্তি। এরপর দেখো এই তথ্য নির্ভর প্রযুক্তির উপরে আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ কথা জানতে হবে। যেমন হচ্ছে তোমার আউটসোর্সিং জিনিসটা কি। তাহলে দেখো এই যে আউটসোর্সিং যে কথাটা আছে না, এই কথাটা কিন্তু বর্তমানে একটা কর্মী ছাঁটাইয়ের একটা প্রধান কারণ। বিভিন্ন তোমার যে কোম্পানিরা আছে তারা কি করছে, আউটসোর্সিংয়ের মাধ্যমে একটা কাজ একটা সংস্থার মাধ্যমে, টেন্ডারের মাধ্যমে করিয়ে নিচ্ছে, এবং নিজেদের যে কর্মচারী আছে তাদেরকে কিন্তু সারা মাস মাইনে দিয়ে করানোর যে সিস্টেম সেটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তো আউটসোর্সিংটা কি দেখো বলছে, পরিষেবা ক্ষেত্রে বিশেষত তথ্য নির্ভর, প্রযুক্তি নির্ভর কার্যাবলীর ক্ষেত্রে উন্নত মান এবং দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে যখন কোনো কাজ বাইরের সংস্থাকে দিয়ে অল্প ব্যয়ে করানো হয় তখন তাকে আউটসোর্সিং বলে। ঠিক আছে, পরিষ্কার হলো। উন্নত দেশগুলিতে আউটসোর্সিং বেশি লক্ষ্য করা যায়। এটি মূলত 3 ধরনের হয়ে থাকে, যেমন অনসোর্সিং, অফসোর্সিং আর নিয়ার সোর্সিং। অনসোর্সিং কোনটা, কোনো কাজ যখন দেশের অভ্যন্তরে কোনো অন্য কোম্পানিগুলিকে দিয়ে করানো হয় তখন তাকে অনসোর্সিং বলে। অফসোর্সিং, কোনো কাজ যখন অন্য দেশকে দিয়ে করানো হয় তখন তাকে অফসোর্সিং বলে। নিয়ার সোর্সিং বলছে কোনো কাজ যখন দেশের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত কোনো কোম্পানিকে দিয়ে করানো হয় তখন তাকে নিয়ার সোর্সিং বলা হয়। তাহলে এই হচ্ছে তোমার আউটসোর্সিংয়ের 3টে পার্ট। এরপর দেখো আমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমার ডিজিটাল
ডিভাইড জিনিসটা কি? বলছে উন্নত প্রযুক্তি, তথ্য যোগাযোগ ব্যবস্থা নির্ভর পৃথিবীকে বর্তমানে ডিজিটাল ওয়ার্ল্ড বলা হলেও বিভিন্ন প্রাকৃতিক এবং আর্থসামাজিক কারণের জন্য পৃথিবীতে সব অঞ্চলের মানুষ এর সমান সুবিধা কিন্তু ভোগ করতে পারে না। সুতরাং তথ্য প্রযুক্তি এবং যোগাযোগের ভিত্তিতে সমগ্র বিশ্ব দুভাগে বিভক্ত, যা ডিজিটাল ডিভাইড নামে পরিচিত। বুঝতে পারছো? অর্থাৎ দুটো ভাগে, একটা উন্নত একটা অনুন্নত, এইটাকে বলছে ডিজিটাল ডিভাইড। তাহলে দেখো তথ্য নির্ভর অর্থনৈতিক কার্যাবলী প্রথম শুরু হয় তোমার আমেরিকাতে, অর্থাৎ আমেরিকা থেকেই কিন্তু এই তথ্য নির্ভর প্রযুক্তি বা ইন্টারনেট ব্যবস্থার কিন্তু শুরু হয়। আধুনিক আমেরিকা যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিকে বিশ্বের তথ্য প্রযুক্তির রাজধানী কিন্তু বলা হয়। বেঙ্গালুরুকে ভারতের তথ্য প্রযুক্তির সিলিকন ভ্যালি বলা হয়। তাহলে এগুলো তোমার শর্ট প্রশ্ন আসতে পারে যে ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়, সেটা হচ্ছে তোমার বেঙ্গালুরুকে। আর বিশ্বের সিলিকন ভ্যালি তোমার বলা হয় কাকে? আমেরিকা যুক্তরাষ্ট্রকে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ছোট ছোট প্রশ্নের কিছু উত্তর। এরপর দেখো আমাদের যেটা আছে এআই জিনিসটা কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ এই এআই সম্পর্কে আমাদেরকে তোমার জানতে হবে যে এআইটা কি। তাহলে দেখো এআই জিনিসটা হচ্ছে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। এটাই হচ্ছে তোমার এআই। বর্তমানে এই এআইয়ের মাধ্যমে বিভিন্ন কাজকর্ম কিন্তু করা কিন্তু খুব সহজ হচ্ছে, এবং এর খারাপ দিকও আছে ভালো দিকও আছে। তাহলে এআই হলো যন্ত্রের মাধ্যমে অভিজ্ঞতা থেকে শেখা নতুন নতুন প্রযুক্তি প্রয়োগের সঙ্গে সামঞ্জস্য বিধান করা, এবং মানুষের মতো তার চেয়েও দক্ষতার সঙ্গে কাজগুলি সম্পাদন করা। এর বাস্তব প্রয়োগ দেখা যায় তোমার খবর পাঠ করা, টেনিস খেলা থেকে শুরু করে স্বয়ংক্রিয় মোটর গাড়ি চালানো। এটি হলো এমন এক প্রযুক্তি যাতে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন উদ্দেশ্য সাধন করা হয়। এটি যান্ত্রিক পদ্ধতিতে বুঝতে পারে, অনুভব করতে পারে, লিখতে ও অনুবাদ করতে পারে, পরিসংখ্যান বিশ্লেষণে পটু হয় এবং কার্য সম্পাদনে কী করণীয় সে ব্যাপারে পরামর্শও দিতে পারে। গভীর শিক্ষা এবং প্রাকৃতিক ভাষা পরিক্রিয়াকরণ দ্বারা এই কাজগুলি তোমার সম্ভব হয়। তথ্য প্রযুক্তি নির্ভর অর্থনৈতিক কাজকর্ম যেটাকে বলছে তোমার বলছে বর্তমানে প্রযুক্তিগত উন্নয়নের ফলে তথ্য ব্যবস্থা অত্যন্ত সমৃদ্ধ হয়েছে। উপগ্রহ পরিষেবা সহ জিআইএস, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, ইআইএস, এনভায়রনমেন্টাল ইনফরমেশন সিস্টেম বিপুল তথ্য ভাণ্ডার গড়ে তোলে। এই সকল তথ্য সংরক্ষণ, প্রেরণ এবং ব্যবহার বর্তমানে অর্থনৈতিক কাজকর্মে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এর সঙ্গে যুক্ত রয়েছে বহু সংখ্যক লোকের কর্ম নিযুক্তি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এরপর দেখো তথ্য নির্ভর কাজের গুরুত্ব। আমরা তথ্য নির্ভর কাজের গুরুত্ব তো পড়লাম, এবং সবশেষে আছে তথ্য নির্ভর কাজের সমস্যাগুলি। এবার দেখো যেটা আছে আইটি সেক্টর কি, অর্থাৎ আইটি সেক্টর তোমার যেটা তোমার আইটি ইনফরমেশন টেকনোলজি সেক্টর। দেখো তথ্য প্রযুক্তি আইটিসি বা আইটি সেক্টর, এই জিনিসটা কি আমরা বলবো, বলছে আধুনিক কম্পিউটার ব্যবস্থা, তথ্য এবং যোগাযোগ ব্যবস্থার সমন্বয়ে গড়ে ওঠা প্রযুক্তিকে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, সংক্ষেপে আইসিটি বলা হচ্ছে। ঠিক আছে, এর বৈশিষ্ট্য কি, বলছে কম্পিউটার ডিজাইনিং, কম্পিউটার তৈরি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, কম্পিউটার ট্রাবল শুটিং বা কম্পিউটার চালাতে সমস্যা হলে সমাধান খুঁজে বের করা, এবং কম্পিউটার যাতে সুষ্ঠুভাবে চলতে পারে তার ব্যবস্থা করা। এটা হচ্ছে আইটি সেক্টর। এর গুণগত বৈশিষ্ট্য বলছে দূর সম্প্রচার, বলছে অডিও ভিডিওর মাধ্যমে দূর সম্প্রচার করা, যা ইলেকট্রিক মাধ্যমের ব্যবস্থায় বায়ুমণ্ডলের তড়িৎ চুম্বক ক্ষেত্র বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ব্যবহার করা হয়। ইন্টারনেট ব্যবস্থা, বলছে ইন্টারনেট যোগাযোগের গড়ে তোলে বহু ধরনের তথ্য প্রেরণ এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, টেলিযোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, সমাজ মাধ্যম হিসাবে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ইত্যাদির ব্যবহারের সুযোগ তৈরি হয়। বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে বহুমুখী তথ্য এবং যোগাযোগ পরিষেবা পাওয়া যায়। শিক্ষার মাধ্যমে হিসাবে আইসিটি এর প্রয়োগ করা যায়, যার ফলে বিশ্বের নানা স্থানের জ্ঞান ভাণ্ডার উন্মোচিত হয়। স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে আইসিটি এর ব্যবহার উন্নতিতে চিকিৎসা যন্ত্রপাতি সম্পর্কে জানা যায়। অর্থ এবং বাণিজ্য ক্ষেত্রে আইসিটি ব্যাপক ব্যবহারিক গুরুত্ব কিন্তু রয়েছে। ঠিক আছে, তাহলে আইটি সেক্টর দেখো, এই যে আইটি সেক্টর যেটা আছে বলছে উপগ্রহ পরিষেবা এই ক্ষেত্রের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। জিআইএস বা ভৌগোলিক তথ্য ব্যবস্থা, রিমোট সেন্সিং, দূরসংবেদন ব্যবস্থা, তথ্য পরিসংখ্যান, সংরক্ষণ এবং প্রেরণ করা হয়। এই কাজে সাহায্য করে তথ্য প্রযুক্তি নির্ভর শিল্পের সঙ্গে যুক্ত শিল্পক্ষেত্র, যেখানে তৈরি হয় মোবাইল, ইন্টারনেটের সফটওয়্যার, হার্ডওয়্যার, সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইয়াহু, মজিলা, রেডিট মেল ইত্যাদি উল্লেখযোগ্য। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার আইটি সেক্টর। এবার দেখো নেক্সট আমাদের যেটা জানতে হবে যে গবেষণা এবং উন্নয়নমূলক অর্থনৈতিক কার্যাবলী। তাহলে প্রথম সেটা আমরা জানলাম তথ্য নির্ভর এবং যেটা আছে। এবার দেখো গবেষণা নির্ভর অর্থনৈতিক কার্যাবলী।
এটাকে তোমার কি বলছে, ডেফিনেশন বলছে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তি নির্ভর যে দীর্ঘমেয়াদী কার্যাবলীর দ্বারা দেশের সামাজিক অর্থনৈতিক পরিবেশগত প্রভৃতি বিভিন্ন ধরনের উন্নয়ন বা সর্বাঙ্গীন উন্নতি ঘটে, সেই সব বিশেষ উন্নত উৎকর্ষ এবং যৌথ কার্যাবলীকে গবেষণা ও উন্নয়ন ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলী বলা হয়। এর বৈশিষ্ট্য কি বলছে, এটা হচ্ছে একটা আধুনিক অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্গত। 2 হচ্ছে উন্নত এবং উন্নয়নশীল দেশে এই ধরনের কাজের প্রচলন খুব বেশি। 3 হচ্ছে উচ্চ মেধা উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন কর্মীরা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে। 4 হচ্ছে এই ধরনের কার্যাবলীর দ্বারা উৎপাদন ব্যবস্থার পরিবর্তন আসে। 5 হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে কাঁচামাল জ্বালানি প্রভৃতির অপচয় কম হয় এবং সম্পদের সংরক্ষণ করা হয়। 6 হচ্ছে দেশের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হয়ে থাকে। 7 হচ্ছে তোমার এই ধরনের কাজের দ্বারা উৎপাদিত দ্রব্যের গুণগত মান বৃদ্ধি পায়। 8 হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই ধরনের কাজে মূলধন বিনিয়োগ করে। 9 হচ্ছে উন্নয়নশীল এবং অনুন্নত দেশের তুলনায় উন্নত দেশগুলি জাতীয় আয়ের বড় অংশ গবেষণা ও উন্নয়ন ভিত্তিক কার্যাবলীতে বিনিয়োগ করে। 10 হচ্ছে এই ধরনের কার্যাবলী কোম্পানির ধরন এবং প্রকৃতি অনুসারে পৃথক হয়। 11 হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই ধরনের কার্যাবলীর উপর নির্ভরশীল। 12 হচ্ছে এটি পরিচালনা করা খুব কঠিন। এই ধরনের কার্যাবলী বাজার ভিত্তিক গবেষণায় খুব সাহায্য করে। তারপরে তোমার 14 হচ্ছে এই ধরনের কার্যাবলীর ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতার রুচি চাহিদা পছন্দ প্রভৃতি সম্পর্কে জানা যায়, তেমনি অন্য কোম্পানিগুলির সঙ্গে প্রতিযোগিতা সম্পর্কে ও ধারণা পাওয়া যায়। 15 হচ্ছে এই ধরনের কার্যাবলী সাফল্যের সঙ্গে পরিচালনা করার জন্য সরকারি আর্থিক সাহায্যের প্রয়োজন হয়। তাহলে এই হচ্ছে তোমার গবেষণামূলক কাজকর্ম। এবার দেখো গবেষণামূলক কার্যাবলীর যে গুরুত্ব আছে সেটা হচ্ছে তোমার দেশের সামাজিক অর্থনৈতিক পরিবেশগত বিভিন্ন ধরনের উন্নয়ন ঘটে। 2 হচ্ছে উচ্চ মেধাযুক্ত শিক্ষিত এবং দক্ষ ব্যক্তিদের কর্মসংস্থান ঘটে। 3 হচ্ছে এই ধরনের কার্যাবলীর সঙ্গে যুক্ত শ্রমিকদের আয় বেশি হয়। 4 হচ্ছে এই ধরনের কার্যাবলীর দ্বারা দেশের জাতীয় আয় বৃদ্ধি পায়। 5 হচ্ছে এই ধরনের কার্যাবলী দেশের বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রের উন্নতি ঘটায়। 6 হচ্ছে এই ধরনের কার্যাবলীর দ্বারা উৎপাদিত পণ্যের গুণগত মান খুব উৎকৃষ্ট হয়। আর 7 হচ্ছে এই ধরনের কার্যাবলী সম্পদ সংরক্ষণ সাহায্য করে। 8 হচ্ছে এই ধরনের কার্যাবলী বিশ্বায়নের ব্যবস্থাকে আরও মজবুত করে তোলে। তাহলে এই হচ্ছে তোমার গবেষণার কার্যাবলীর সংজ্ঞা এবং গুরুত্ব। এবার দেখো আমাদের এখানে কতগুলো টিকা জানতে হবে, যেটা হচ্ছে তোমার যেগুলো সম্পর্কে মানে এই তোমার গবেষণার কাজের সঙ্গে যুক্ত আছে। যেমন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ব্রেন ড্রেন। তাহলে দেখো ব্রেন ড্রেন মানে কি, ব্রেন ড্রেন হওয়া, অর্থাৎ আমাদের দেশের বুদ্ধি বা তোমার বুদ্ধিমান ছেলেদিকে ড্রেন করে নিয়ে যাচ্ছে উন্নত দেশ, এটাই হচ্ছে তোমার ব্রেন ড্রেন। তাহলে ব্রেন ড্রেনটা কি দেখো, ব্রেন ড্রেন হচ্ছে তোমার উন্নত দেশগুলিতে উন্নয়নশীল তৃতীয় বিশ্বের দেশগুলি থেকে গবেষক চিকিৎসক বিজ্ঞানী প্রযুক্তিবিদদের পরিব্রাজন ঘটে, যাকে মগজ চালান বা ব্রেন ড্রেন বলা হয়। তাহলে ব্রেন ড্রেনের বাংলা হচ্ছে তোমার মগজ চালান বা বুদ্ধির চালান। উন্নততর জীবনযাত্রা গবেষণা এবং প্রাতিষ্ঠানিক সুবিধার আকর্ষণে তারা ওই সকল দেশে গমন করে। যেমন আমেরিকাতে এখন ব্রেন ড্রেনের পরিমাণটা সবথেকে বেশি। যে কোনো দেশের তোমার যে মগজযুক্ত ছেলে বা বুদ্ধিমান ছেলে তারা কিন্তু আমেরিকাকে যেতে চাইছে। এবার দেখো এই যে ব্রেন ড্রেন কথাটা হলো, এরপরে আমাদের যেটা আছে ব্রেন ড্রেনের পরে আছে তোমার DRDO। তাহলে DRDO কথাটির অর্থ কী? DRDO কথাটার পুরোপুরি অর্থ হচ্ছে তোমার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, DRDO। এর সদর দপ্তর নতুন দিল্লি, বা নিউ দিল্লি। প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণা এবং উন্নয়নকল্পে প্রতিরক্ষা প্রযুক্তিতে উন্নতি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর অর্জন এই সংস্থার উদ্দেশ্য। এছাড়া বৈদেশিক ক্ষেত্রে বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে সমরাস্ত্র সংক্রান্ত চুক্তি তোমার এবং সহযোগিতা বিষয়ে DRDO নির্দিষ্ট দায়িত্ব পালন করে। এবার দেখো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন কোনটাকে বলেছে, বলছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন এর অর্থ হচ্ছে ভৌগোলিক নির্দিষ্টতা সংক্রান্ত অধিকার। কোনো অঞ্চলের সম্পদের উৎকর্ষের সঙ্গে যুক্ত নাম ওই অঞ্চলের বাইরে উৎপন্ন একই পণ্য হলেও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না, যেমন দার্জিলিংয়ের চা, ফ্রান্সের মদ, শ্যাম্পেন ইত্যাদি। তাহলে এটা তোমার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। এবার দেখো GIS জিনিসটা কি, GIS আমরা শুনলাম, GIS হচ্ছে তোমার জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। তাহলে GIS এর ডেফিনেশন বা ভৌগোলিক তথ্য ব্যবস্থা, রিমোট সেন্সিং বা দূর সংবেদন ব্যবস্থায় তথ্য পরিসংখ্যান, সংগ্রহ, সংরক্ষণ এবং পুনঃপ্রেরণ করা হয়। এই কাজে সাহায্য করে তথ্য প্রযুক্তি নির্ভর শিল্পের সঙ্গে যুক্ত শিল্পক্ষেত্র, যেখানে তৈরি হয় মোবাইল, ইন্টারনেট, সফটওয়্যার ও হার্ডওয়্যার, কম্পিউটার, ল্যাপটপ, ফোন, প্রিন্টার ইত্যাদি। সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইয়াহু, মজিলা, তারপর রেডিট মেল ইত্যাদি বিখ্যাত। এবার ধরো ট্রেড মার্ক
জিনিসটা কী। আমরা ট্রেডমার্ক কথাটা শুনে থাকি, বিভিন্ন কোম্পানি নিজস্ব ট্রেডমার্ক থাকে। তো ট্রেডমার্কটা কী? যে ট্রেডমার্ক পণ্য বিপণনের কোম্পানির অধিকারকে প্রকাশ করে এবং তার অপর কেউ নকল করে ব্যবহার করতে পারবে না। তাহলে এটাই হচ্ছে তোমার ট্রেডমার্ক। তাহলে এই হলো তোমার চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে মোটামুটি একটা ধারণা। এই প্রশ্নগুলোই মোটামুটি করলে তোমরা এর মধ্যে থেকেই আশা করছি তোমরা পেয়ে যাবে। আর দেখো এখানে আউটসোর্সিংয়ের এখানে একটা দুটো গুরুত্বপূর্ণ কথা আছে, যেমন বিপিও মানে হচ্ছে তোমার বিজনেস প্রসেস আউটসোর্সিং, অর্থাৎ আউটসোর্সিংয়ের ভাগ হচ্ছে তোমার বিপিও, হ্যাঁ, যার মাধ্যমে গ্রাহক সহায়তা জড়িত, যেমন কল সেন্টার অনুরূপ প্রক্রিয়া। অর্থাৎ কোনো একটা কোম্পানির কল সেন্টার হবে, সেটাকে একটা আউটসোর্সিং কোম্পানিকে দিয়ে দিল, সেটা হচ্ছে বিপিও। কেপিও কোনটাকে বলছে? নলেজ প্রসেস আউটসোর্সিং, বলছে এক্ষেত্রে দক্ষ কর্মীরা কোম্পানিগুলিকে অতিরিক্ত ব্যবসার সুযোগ দেয়, যেমন ব্যবসা সংক্রান্ত লাইনিং, ব্যবসা সংক্রান্ত গবেষণা ইত্যাদি। এটা হচ্ছে তোমার কেপিও। আর ইন্টারনেট ক্লাউড কম্পোস্টিং পরিষেবা, বলছে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি করা হয় একটি ব্যবসায়িক মডেল। ইন্টারনেট অফ থিংস, বলছে বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রকে অটোমেটিক করার জন্য বিভিন্ন যন্ত্রের সঙ্গে কম্পিউটার সিস্টেমে সংযুক্তিকরণ। মেটাভার্স কি? এক ধরনের ত্রিমাত্রিক ভার্চুয়াল ওয়ার্ল্ড, এটা হচ্ছে তোমার মেটাভার্স। তাহলে দেখো এই এতদূর পর্যন্তই। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।